সরকারের ৫ মাস আজ পাচার করা ৭৬,০০০ কোটি টাকা ফেরানোর চেষ্টা, চীনের সাথে সুসম্পর্ক চান ফখরুল। গণভোটের রায় না মানলে সরকারকেও মানা হবে না, ডক্টর শফিক পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, ইফাতারা সুরভি স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। শেখ হাসিনা ও তার সাথে সংশ্লিষ্টদের পাচার করা ৭৬,০০০ কোটি টাকা বিভিন্ন দেশে জব্দ করা হয়েছে। পাচারকৃত বিপুল এই অর্থ ফিরিয়ে আনতে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, নানা কর্মকাণ্ডে আলোচিত এক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিষয়ে সরকার সজাগ আছে। অপরাধের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইফতেখার রেজা রিপোর্ট। সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক সামনে এনে জবাবদিহিতা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলে জানান মাহাদি আমিন। বলেন, পতিত স্বৈরাচারের বিচারও হবে আইন মেনেই। শহীদদের আকাঙ্ক্ষা ছিল এবং বর্তমানে যারা আহত রয়েছে তাদের যে আর্তনাদ রয়েছে সেটিকে ধারণ করে বিএনপি ইনশাল্লাহ প্রতিটি হত্যাকারীর বিচার সুনিশ্চিত করবে। অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সেই হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। সুশাসন ও পাচার বিরোধী অভিযানের অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবার এবং 10 শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে ৭৬,০০০ কোটি টাকার জব্দ এবং পাচারকৃত অর্থ ফেরাতে 10টি দেশের সাথে চুক্তি সম্পন্ন ও চূড়ান্তকরণ। সম্প্রতি প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন সফর প্রসঙ্গে বলেন, সরকার এমন একটি পররাষ্ট্রনীতি গ্রহণ করতে চায় যা প্রতিটি দেশের সাথে দ্বিপাক্ষিক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি করবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী যে কেউ কোনো দুর্নীতিতে জড়ালে জনপ্রত্যাশা অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। সরকারের যারা নীতি নির্ধারিত জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অপপ্রচারও দেখছি। অনেক কিছু দাবি করা হচ্ছে যা সত্যতা নাই। যে ক্ষেত্রে সত্যতা আছে তাহলে অবশ্যই সরকার তার অবস্থান থেকে সিদ্ধান্ত গ্রহণ করবে যেটা জনবান্ধব এবং যেটা জনগণের প্রত্যাশার সাথে যায়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক পারিবারিক মূল্যবোধ তৈরির কাজ করছে সরকার। এই মূল্যবোধ তৈরি না হলে উন্নয়ন টেকসই হবে না। আমরা এই সমাজে বেড়ে উঠেছি, আমরা এই সমাজেরই সন্তান। সুতরাং আমাদের প্রত্যেকের যদি সতর্ক হই তাহলে আমাদের সামাজিক পারিবারিক মূল্যবোধগুলি ফিরে আসতে দেখবেন যা আমাদের আরো অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ প্রতিরোধ বিষয়ক বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা হয়। ফিটনেসবিহীন মেয়াদোত্তীর্ণ যানবাহন দ্রুত অপসারণের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালু করার নির্দেশ দেন সরকার প্রধান। বৈঠকে বায়ু দূষণ রোধে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তিতে ইট উৎপাদনের উপর জোর দেন তারেক রহমান। ভূ রাজনীতি ও অর্থনৈতিক কারণে চীনের সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুপুরে ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায় ঢাকা। খান আলামিনের রিপোর্ট। বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বহুমাত্রিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে। New Bangladesh will also embrace a new future in terms of China cooperation, China-Bangladesh cooperation. বাংলাদেশের বাণিজ্যে চীনের গুরুত্ব তুলে ধরে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতির চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনীতি।
সেজন্য সুসম্পর্কের বিকল্প নেই। আমাদের এই রপ্তানি সামর্থ্য বাড়ানোর জন্য চীন সরকারের একটা প্রচন্ড আগ্রহ আছে। এটাই হচ্ছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পয়েন্ট। চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব নিয়ে অন্য যে যাই ব্যাখ্যা করুক না কেন, চীনের এই আগ্রহ এবং আমাদের এই প্রয়োজন, এটাই হচ্ছে আমাদের দুই দেশের বন্ধুত্বের স্ট্র্যাটেজিক ইউনিটি পয়েন্ট, মিউচুয়াল ইন্টারেস্টের পয়েন্ট। জিওপলিটিক্স ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর আস, economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe. বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভূ রাজনীতি ও অর্থনীতি এই দুই কারণেই চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দরকার। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে আমাদের, অবশ্যই আছে। আমরা চীনের কাছে সেই জন্য আমরা একটা সম্পর্ক তৈরি করতে চাই। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। বাংলাদেশ চীন সম্পর্ককে ঐতিহাসিক ও অবিচ্ছেদ্য মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এই সম্পর্ক কেউ ছিন্ন করতে পারবে না। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। গণভোটের রায় মানা না হলে এই সরকারকেও মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জনগণের রায় যারা মানে না তারা গণশত্রু, তাদেরকে পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন ডক্টর শফিক। বরিশালে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। বরিশাল থেকে গোবিন্দ সাহার ক্যামেরায় আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে ছোট ছোট মিছিল নিয়ে 11 দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিতে হেমায়েতুদ্দিন ঈদগাহ মাঠে সমবেত হন নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন জামাত, এনসিপি, খেলাফত মজলিস সহ 11 দলের শীর্ষ নেতারা। জামাতে ইসলামের আমির তার বক্তব্যে অভিযোগ করেন, গণভোটের রায় না মেনে বিএনপি জনগণকে রাজপথে ঠেলে দিচ্ছে। সরকারি দল গণভোটের রায়কে পাশ কাটানোর চেষ্টা করছে, এর পরিণতি ভালো হবে না। আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ 70 ভাগ রায় দিয়েছে, সেই একই দিনের ভোটে আপনারা সরকার বলে এখন দাবি করছেন। ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। ওই গণভোট যদি ব্যর্থ হয়, সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। ওই গণভোট মানতে আপনাদেরকে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। গণভোটের রায় মানতে গরিমসির অভিযোগ এনে বিরোধী দলীয় নেতা আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন। জনগণের সাথে আর কত ছলচাতুরি করবে, আর কত দুঃখাবাজি করবে? সংসদের ভিতরের কথাগুলো আজকে আর সংসদের হাউসে নাই, এটা দুনিয়ার সর্বত্র চলে গিয়েছে। পদে পদে মিথ্যা বলবেন, ধোঁকা দিবেন, পরিণতির জন্য তৈরি থাকুন। অনুষ্ঠানে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ 11 দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়ন না করার অভিযোগ করেন। সরকারের কঠোর সমালোচনা করে বক্তব্য দেন তারা। বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না, তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য, তারা গণঅভ্যুত্থানে আমাদের সাথে কাঁধ মিলিয়েছিল ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তাদের কুক্ষিগত হয়েছে। এখন তারা পরিবর্তনের কথা বলে না, এখন তারা সংস্কারের কথা বলে না, এখন তারা 31 দফার কথা বলে না, এখন তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলে না। 11 দলের নেতারা সংবিধান সংশোধন কমিটি প্রত্যাখ্যানের ঘোষণাও দেন। এনটিভি নিউজ ডেস্ক। আগামী সোমবার থেকে এক সপ্তাহ সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে, এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে উষ্ণ বায়ুর পরিমাণ বেশি থাকায় উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে উপকূলীয় অঞ্চলে চলাচলকারী ছোট ছোট নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার কথাও বলা হয়েছে। তবে টানা বৃষ্টিপাতের পরও দেশের তাপমাত্রা তেমন একটা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা।
জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যে কোনো বিপদ আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার। দুপুরে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নির্মাণ সামগ্রী বিতরণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু ক্ষতিগ্রস্ত পরিবার নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও গবাদি পশু পালকদেরও সরকার সহায়তা দেবে। পরে পেকুয়ার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের দমন পীড়নের শিকার হয়ে মারা যারা শহীদ হয়েছেন তারা এই দেশের বীর সন্তান। শোকের পাশাপাশি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় তাদের আত্মত্যাগ স্মরণ করা উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এবং শহীদ ফারহান ফাইয়াজের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান আলোর পথযাত্রীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় ববি হাজ্জাজ বলেন, শহীদ ফারহান ফাইয়াজ সহ যেসব পরিবার তাদের সন্তানকে হারিয়েছে সেই শোক ও কষ্টের গভীরতা কেবল তারাই উপলব্ধি করতে পারেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া। ডক্টর মোহাম্মদ রুহুল আমিন সরকার রচিত গবেষণা গ্রন্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র দর্শনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সেন্টার ফর রিসার্চ অন ন্যাশনালিজম অ্যান্ড ডেমোক্রেসির আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভায় গবেষণা গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। উপস্থিত ছিলেন সংসদ সদস্য, শিক্ষাবিদ, গবেষক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা। খ্যাতিমান ও বুদ্ধিজীবী আহমদ ছফার মরদেহ মিরপুর কবরস্থানের সাধারণ লেন থেকে সরিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হলেও এখনও বাস্তবায়ন না হয় আক্ষেপ জানিয়েছেন লেখক ও চিন্তাবিদ অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান। এজন্য আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন তিনি। সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এশীয় শিল্প ও সংস্কৃতি সভার আয়োজনে আহমদ ছফার স্মৃতি বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বলেন, আহমদ ছফা এমন অনেক সাহিত্য রচনা করেছেন যা বাংলা সাহিত্যে অতুলনীয়। আলোচনায় আরও বক্তব্য রাখেন কবি মোহন রায়হান, লেখক নুরুল আনোয়ার সহ অনেকে। তথ্য বিকৃতির অভিযোগ করে বক্তারা আহমদ ছফাকে নিয়ে লেখা লেখক মহিউদ্দিন আহমেদের স্মৃতিচারণমূলক বইয়েরও সমালোচনা করেন। আষাঢ় পেরিয়ে শ্রাবণের যে মেঘের আনাগোনা তারই অবগাহনে বারিধারার ভারতীয় হাইকমিশন ভবনে জমে উঠেছিল এক মায়াবী সুরের জলসা। ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে শ্রাবণ সন্ধ্যা যেন হয়ে উঠেছিল সুর আর কাব্যের অনন্য এক কোলাজ। হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর স্বাগত ভাষণে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন তারিক আনাম খান সহ দেশের স্বনামধন্য শিল্পীরা। রবীন্দ্রসঙ্গীতের চিরায়ত আবেগে শ্রোতাদের ভাসিয়ে নেন ডক্টর চঞ্চল খান, আর নিখাত শাস্ত্রীয় সঙ্গীতের রাগ অনুরাগে পুরো মিলনায়তনকে আচ্ছন্ন করে রাখেন শিল্পী অনিল কুমার সাহা ও অলোক কুমার সেন। বাংলাদেশের তারকা ফুটবলার জামাল ভুঁইয়াকে নিয়ে পার্ক এভিনিউ আয়োজন করল এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিং। এই ইভেন্টের মধ্য দিয়ে উন্মোচিত হল পার্ক এভিনিউ 4X নিউ নো গ্যাস পারফিউম। পার্ক এভিনিউ তাদের স্প্রে অন সেলিব্রেশন অন ক্যাম্পেনের অংশ হিসেবে ঢাকার তেজগাঁওয়ে উপস্থিত ছিলেন ক্যাম্পেনের বিজয়ীরা, যা তাদের জন্য অনন্য এক অভিজ্ঞতা। ইভেন্টের অন্যতম আকর্ষণ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তার উপস্থিতি পুরো ইভেন্টকে আরও প্রাণবন্ত করে তোলে। এই আয়োজনের মধ্য দিয়ে ব্র্যান্ডটি গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সংযোগ তৈরি করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার প্রত্যাশা পার্ক এভিনিউয়ের। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বিশ্ববাজারে স্বর্ণের দামের রেকর্ড ভাঙার খেলা যেন থামছেই না। গত কয়েক বছর ধরে মূল্যবান এই ধাতুর দাম ধারাবাহিকভাবে বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, আগামী 5 বছরে দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম। মাঝে কিছুটা ওঠানামা করলেও দীর্ঘমেয়াদী প্রবণতা ঊর্ধ্বমুখী। 2020 সালেও প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল $1,585, অথচ বর্তমানে তা $4,500 ছাড়িয়ে গেছে।
মুদ্রাস্ফীতির কারণে যাতে টাকার মান কমে না যায়, সাধারণ মানুষ সেই চেষ্টাই করেন। ফলে বিনিয়োগকারীরা তাদের সম্পদের সুরক্ষার জন্য সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন। রাতের খবরে আবারও বিরতি, আরও খবর আরেকটু পর। জুলাইয়ে মার্কিন হামলায় 50 ইরানি নিহত, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে তেহরানের ব্যাপক হামলা। ফ্রান্স ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ রাত 3টায়, গোল্ডেন বুটের দৌড়ে বেলিংহাম, কেইন, এমবাপ্পে। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরেকবার। সরকারের 5 মাস আজ, পাচার করা 76,000 কোটি টাকা ফেরানোর চেষ্টা, চীনের সাথে সুসম্পর্ক চান ফখরুল। গণভোটের রায় না মানলে সরকারকেও মানা হবে না, ডক্টর শফিক। পরিণতির জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।